দেখো, বিজেপির তরফে সংকল্পপত্রে দেওয়াই ছিল যে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান, আর এবার এই পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের খোঁজেই আজকের এই বৈঠক, যে বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পাহাড়ের রাজনৈতিক নেতারা, পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন। মোট 28 জনকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠক শুরু করবেন আর কিছুক্ষণের মধ্যেই। মূলত পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের খোঁজেই এই বৈঠক, এবং এই বৈঠকে মনে করা হচ্ছে জিটিএতে প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো আরো বাড়ানোর কথাও তুলে আনা হতে পারে। বিশেষ করে জিটিএ কে আরো ক্ষমতা দেওয়া হতে পারে এই বৈঠকের পর, তেমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পাহাড়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে, এক্ষেত্রে কেন্দ্র রাজ্য একসঙ্গে সমন্বয় রেখে কিভাবে পাহাড়ে উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করবে তা নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু রোডম্যাপ তৈরি করে দিতে পারেন আজকের এই বৈঠকে। পাশাপাশি আজকের এই বৈঠকে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মতামত কি রয়েছে সেটাও শুনবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘদিন ধরে পাহাড় নিয়ে যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে মনে করা হচ্ছে আজ কিছু রোডম্যাপ তৈরি করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই বৈঠকের জন্য উপস্থিত হয়েছেন হর্ষবর্ধন সিংলা থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভার সদস্য তথা প্রতিমন্ত্রী বিশাল লামা থেকে শুরু করে বিমল গুরুং, রোশন গিরিরা, তারাও রয়েছেন এই বৈঠকে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের খোঁজে এই বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বৈঠক প্রায় 1 ঘন্টা ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বৈঠক করবেন। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো, অবশ্যই নজর থাকবে এই বৈঠকের দিকে। বিগত 15 বছর তৃণমূলের জমানা আমরা দেখেছি যে কেন্দ্র সরকার বারবার জমি চেয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, কিন্তু বারবার তারা অভিযোগ করেছে যে জমি পায়নি। ডাবল ইঞ্জিনের বাংলা, চৌঠামের পর কেন্দ্রের যেরকম বিজেপি সরকার আগে থেকেই ক্ষমতায়, সেরকম রাজ্যে বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় আসে এবং সুরক্ষায় তারপর থেকে কোনো রকম আপোষ নয়, সেটা বারবার দেখা গেছে। আজ আবারও চিকেন স্নেক নিয়ে বৈঠকে অমিত শাহ, এবং এই বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, এই চিকেন স্নেক একেবারে ফোকাসে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই চিকেন স্নেক বরাবর আমরা দেখেছি যে কেন্দ্রের ফোকাসে ছিল, এবং কেন্দ্র রাজ্য যখন ডাবল ইঞ্জিন সরকার হলো তখন চিকেন স্নেক আরো ফোকাসে এলো। আজকের এই বৈঠক কারা কারা উপস্থিত থাকবেন? সীমান্ত সুরক্ষায় আমরা চৌঠামের পর থেকে দেখেছি যে কিভাবে ফোকাস করা হয়েছে। আজকের এই বৈঠক নিয়ে জানতে চাইবো। দেখো, সীমান্ত সুরক্ষায় ইতিমধ্যেই বিএসএফ কে 1100 একরেরও বেশি জমি রাজ্যের তরফে দিয়ে দেওয়া হয়েছে। তুমি দেখেছিলে যে রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার যে বৈঠক, সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিএসএফ কে সীমান্ত সুরক্ষার জন্য জমি দেওয়া হবে, এবং তা 45 দিনের মধ্যেই বিএসএফ কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। 1100 একর জমিও দেওয়া হয় সীমান্ত সুরক্ষার জন্য। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটাতারের বেড়া এবং বর্ডার আউটপোস্ট করার জন্য এই জমি দেওয়া হয়েছে। এবারে আজকের যে বৈঠক সীমান্ত সুরক্ষা নিয়ে তথা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে, এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বিএসএফ এর ডিজি, এসএসবি ডিজি, এবং গুরুত্বপূর্ণভাবে আজকের এই বৈঠকে দিল্লি থেকে ডাকা হলো বিএসএফ এর প্রাক্তন ডিজিকেও। তিনিও আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন। এই বৈঠকে ডাকা হয়েছে দিল্লি থেকে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের সচিবকেও। ফলত এই চিকেন স্নেককে কেন্দ্র করে আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কি পরিকাঠামো নিয়ে পরিকল্পনা করছে তা নিয়ে মনে করা হচ্ছে আজকের এই বৈঠকে আরো কিছু রোডম্যাপ তৈরি করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশ্যই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তুমি দেখেছিলে এর আগে যখন উত্তরকন্যায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তখনও চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডোর নিয়ে বেশ কয়েক দফা নির্দেশ দিয়েছিলেন। শুধু চিকেন স্নেক নয়, অনুপ্রবেশ ইস্যু নিয়েও বেশ কয়েক দফা নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলত দুপুর 12টা থেকে সীমান্ত সুরক্ষা নিয়ে যে
বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চিকেন স্নেকের প্রসঙ্গ যেমন উঠে আসবে, অনুপ্রবেশ প্রসঙ্গ আজকের বৈঠকে অন্যতম আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। কারণ তোমাকে জানিয়ে রাখি, আজকের বৈঠকে, এই 12টার বৈঠকে থাকতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর, তিনিও ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা তারাই বৈঠকে উপস্থিত থাকবেন সীমান্ত সুরক্ষা নিয়ে। বিএসএফ, এসএসবি ডিজি তারা উপস্থিত থাকবেন। বিএসএফ এর প্রাক্তন ডিজিকে ডাকা হয়েছে, তিনিও এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ চিকেন স্নেক যে অন্যতম নজর কেন্দ্রীয় সরকারের, এবং তাকে কেন্দ্র করেই আগামী দিনে বেশ কিছু রোডম্যাপ তৈরি করে দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং যে জমি দেওয়া হয়েছে আইটিবিপি ও বিএসএফ কে পরিকাঠামো নির্মাণের জন্য, তা নিয়ে এখনো পর্যন্ত কতদূর কাজ হলো তা নিয়েও বেশ কিছু রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিতে পারেন। ফলত দুপুর 12টার বৈঠকও যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে অবশ্যই নজর থাকবে দুপুর 12টার এই বৈঠকের দিকে। চিকেন স্নেকে শাহী নজরদারি, শিলিগুড়ি করিডোরে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা। नरेंद्र मोदी सरकार ने सिलीगुड़ी कॉरिडोर चिकन नेक के राष्ट्रीय सुरक्षा के दृष्टिकोण को, उसके महत्व को बहुत अच्छे तरीके से पहचाना है। 8 राज्यों को जोड़ने वाला ये अत्यंत संवेदनशील महत्वपूर्ण गलियारा है। 3 अंतर्राष्ट्रीय सीमाएं नेपाल, भूटान और बांग्लादेश यही सिलीगुड़ी कॉरिडोर को लगती है और एक प्रकार से इसकी सुरक्षा राष्ट्र की सुरक्षा के साथ जुड़ी हुई है। हमने सिलीगुड़ी कॉरिडोर की सुरक्षा को अभेद बनाने के लिए त्रिकोणीय सुरक्षा ग्रिड बनाया है। चोपड़ा, किशनगंज और धुबरी, ये तीनों बेस से पूरे सिलीगुड़ी कॉरिडोर में हमने जागरूकता भी बढ़ाई है, उपस्थिति भी बढ़ाई है और यहाँ पर वर्चस्व भी बढ़ाया है। সরকারে আসার ৪৫ দিনের মধ্যেই কাঁটাতারে জমি, বিএসএফ কে ১১০০ একর জমি রাজ্যে। মুখ্যমন্ত্রীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতার আমলে হাত জোর করেও জমি মেলেনি, তোপ শাহ। मैं शुभेंदु जी की बुरी बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं, हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, शुभेंदु जी ने दे दिया। कुछ 29 एकड़ बाकी बचा है, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया। অনুপ্রবেশ ও পাচারে জিরো টলারেন্স, সীমান্ত সুরক্ষায় কেন্দ্র রাজ্য হাতে হাত, বললেন শুভেন্দু অধিকারী। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है बॉर्डर को सुरक्षित करने के लिए। स्टेट एडमिनिस्ट्रेशन है, जैसे डिस्ट्रिक्ट मैजिस्ट्रेट, स्टेट पुलिस, हमारी स्टेट आईबी, इंटरनल स्टेट गवर्नमेंट का जितना भी विंग्स है, एक साथ काम करना शुरू हुआ। देश को सुरक्षित करना, हमारी जो रेवेन्यू लीकेज है उसको बंद करना, तस्करी खत्म करना और हमारी सीमा को सुरक्षित रखना। ये कमिट करता हूँ कि पश्चिम बंगाल सरकार और भारत सरकार का गृह मंत्रालय हम लोग एक साथ काम करेगा
और विकसित भारत 2047 में सबसे बड़ा योगदान पश्चिम बंगाल का ही रहेगा। নজর রাখবো এবার বালি বোঝাই 3 ডাম্পার আটক করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। ডাম্পার আটকে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বালি বোঝাই 3 ডাম্পার আটক করে পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবো, তবে তার আগে দেখাচ্ছি সেই ছবি। বালি বোঝাই 3 ডাম্পার আটক করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। শঙ্কর, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কিভাবে আটক করা হলো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই 3 ডাম্পার বালি বোঝাই? কাদের তরফ থেকে পাঠানো হয়েছিল এই ডাম্পারগুলো? দেখো, মোহনপুরের রেমুয়ায় বালি বোঝাই 3টি ডাম্পার আটক করেছে পুলিশ। যেটা স্থানীয় গ্রামবাসীরা যেটা জানিয়েছে, রাতের অন্ধকারে মোহনপুরের রেমুয়া এলাকা থেকে 3টি বলা যায় যে বেআইনি ভাবে বালি পাচার হচ্ছিল। সেই খবর পেয়ে তারা 3টি বালি আটকে দেয় গাড়ি, এবং এরপরেই সকালবেলা খবর দেওয়া হয় দাঁতনের বিধায়ককে। তিনি সেখানে পৌঁছেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন যে অবৈধভাবে যদি কোনো বালি গাড়ি গিয়ে থাকে তাকে অবিলম্বে আটক করে এবং গ্রেপ্তার প্রসিডিওর করতে হবে, এবং নথিপত্র কাগজ বা নথিপত্র আছে কিনা সমস্ত কিছু যাচাই করে তারপরেই কিন্তু এই গাড়িগুলিকে ছাড়তে হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন অজিত কুমার, দাঁতনের বিধায়ক। স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে রাত্রের অন্ধকারে বেশ কয়েকটি গাড়ি সেই এলাকা থেকে পাস হচ্ছিল, আর সেটা যখন তাকে কাগজপত্র দেখাতে চাওয়া হয় তারা সঠিকভাবে না বলাতে তাদেরকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই মোহনপুর থানার পুলিশ রীতিমতন 3টি গাড়ি আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। শুনিয়ে বেশ। ছবি দেখাবো একটা, দার্জিলিং সদর হাসপাতাল। রাতের পাহাড়, একেবারে রাতের পাহাড় মানে আমরা জানি চারিদিক শুনশান, রোগীরাও ঘুমাচ্ছেন। তারই মধ্যে হঠাৎ এক আতকে ওঠা দৃশ্য দেখা গেল। হাসপাতাল চত্বরে চিতাবাঘ ঘুরছে। হ্যাঁ, আর সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। দেখুন, দেখাচ্ছি সেই ছবি। হাসপাতালে চিতাবাঘ। এই যে ছবি দেখাচ্ছি আপনাদের, সিসি ক্যামেরা ফুটেজ, যেটা দার্জিলিংয়ে সদর হাসপাতালের চত্বরেই চিতাবাঘের পাইচারি। রাতের পাহাড়, আর রাতের পাহাড় মানেই চারিদিক একেবারে শুনশান। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, রোগীরা ঘুমাচ্ছেন, চারিদিক শুনশান, আর তারই মধ্যেই আটকে ওঠা দৃশ্য। বন দপ্তর কি বলছে? দেখো, একেবারে তাই। কেন উত্তরের পাহাড় তলায় ডুয়ার্সে চিতাবাঘের আনাগোনা রয়েছে, এবং এই সময় কিন্তু চিতাবাঘ ওদের সঙ্গে বাইরে বেরিয়ে আসে, চা বাগানের জোট থেকে হোক কিংবা জঙ্গল থেকে। ঠিক তেমনই কিন্তু গতকাল রাতে এমন ছবি ধরা পড়লো হাসপাতালের সিসিটিভি ক্যামেরা। শুরু শহরে যে সদর হাসপাতাল, সেখানেই কিন্তু এই হারিং করা ছবি। সেই সময় কিন্তু যে সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা যারা নাইট ডিউটিতে ছিলেন, তারাই এই ছবি দেখে রীতিমতো আটকে উঠে এবং স্বাভাবিকভাবেই খবর দেওয়া বন দপ্তরে। কিন্তু বেশ কিছুক্ষণ সময় কিন্তু হাসপাতাল ক্যাম্পাসেই কাটায় এই চিতাবাঘ, এবং কোন জঙ্গল থেকে এলো তা যথেষ্ট ভাবাচ্ছে বন দপ্তর। সে বিষয়টি তারা খতিয়ে দেখছে। কেন এর আগে আমরা জানি যে লকডাউনের সময় তো কিন্তু ব্ল্যাক লেপার্ডের দেখা মিলেছিল এই মেলের আশপাশে, কিন্তু একেবারে হাসপাতাল চত্বরে এই চিতাবাঘের পাইচারি সাম্প্রতিক অতীতে কিন্তু পাহাড়বাসীর মনে পড়ছেন যে শেষ কবে দেখেছিল। তাই জন্য একটা আতঙ্কের পরিবেশ তো রয়েছে, কেননা দিনের বেলা আসতো চিতাবাঘ ভোরের দিকে, তাহলে তো যেহেতু হাসপাতাল গিট করতে এরা ব্যাংক তো কাজ করছে, এবং গোটা বিষয়টি খতিয়ে দেখতে করতে গিয়ে এলো বন দপ্তরের আধিকারিকরা। বেশ। প্রত্যন্ত এলাকাতেও এবার এআই প্রযুক্তি শেখার সুযোগ। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির প্রত্যন্ত এলাকার স্কুলে এআই ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রযুক্তির দুনিয়া এবার হাতের মুঠোয়। শিক্ষা স্তরকে সকল দিকে পরিপূর্ণ করে তুলতে হবে। গোড়া থেকেই বিজ্ঞান ধরাইয়া দেওয়া দরকার।
সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্ব পরিচয় গ্রন্থে লিখে গেছেন এ কথা। অথচ স্বাধীনতার ৮ দশকে পৌঁছে বিজ্ঞানের আকাশে ইচ্ছেডানা মিলবার সুযোগ পেল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মানিকর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাব বা এআই ল্যাব পৌঁছে গেল বাংলার প্রত্যন্ত এলাকার এই স্কুলে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে আরো 10 কিলোমিটার ভিতরে মানিকর উচ্চ বিদ্যালয়। প্রান্তিক স্কুল, গ্রামীণ অঞ্চলের স্কুল, যাতে এই অঞ্চলের মাধ্যমে, স্কুলের মাধ্যমে এই এলাকার আরও যে অন্যান্য স্কুল আছে, আমি চাই যে এটা একটা হাব হিসেবে তৈরি হোক এবং এটাকে কেন্দ্র করে অন্যান্য স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এসে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা, এআইটা কি সেই বিষয়ে প্রাথমিক ধারণা তারা যেন লাভ করতে পারে। শহর থেকে অনেক দূরে স্কুল, সেখানে পৌঁছে গেছে এআই, কিন্তু যারা শেখাবেন তাদের এআই প্রশিক্ষণ কারা দেবেন? এখানে যারা ফিজিক্সের মাস্টারমশাই আছেন বা কম্পিউটার শেখানোর জন্য যদি কোনো মাস্টারমশাই থাকে বা দিদিমণি থাকে, তাহলে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এখানে তাকে এই এআই ল্যাবের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কারণ গঙ্গারামপুরে আমরা এরকম একটা এআই ল্যাব করছি, বালুরঘাটে এরকম এআই ল্যাব হয়েছে। তো সেখানে গিয়ে একবার যদি হাতে কলমে তারা প্রশিক্ষণ নিয়ে আসে 7-8 দিনের জন্য, তাহলে পরে আমার মনে হয় সেটা যথেষ্ট হবে। প্রযুক্তি সদা গতিশীল, তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুল পাঠ্যক্রমে এআই শিক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে বদলে যাচ্ছে ক্লাসরুম। মা বাবারাও চান তাদের সন্তান যেন এভাবেই প্রগতির দিশায় এগিয়ে যেতে পারে। সেই উদ্যোগেরই ঝলক দেখা যাচ্ছে বাংলার এক প্রত্যন্ত এলাকার স্কুলে। অনেকেই বলছেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়ের বাংলায় গত 5 দশক ধরে যেন দরজা জানলাটাই বন্ধ করে রাখা হয়েছিল। ভরা বাম জমানায় চাকরি হারানোর ভাষ্য প্রচার করে কম্পিউটারের প্রবল বিরোধিতা এসেছিল খোদ সরকারি দলের দিক থেকে। জামানা বদলের পরে তৃণমূল আমলে তো শিক্ষা ব্যবস্থার প্রাণ বায়ুটাই উড়ে যেতে বসেছিল দুর্নীতির কাদায় ফেসে। এই যে বাচ্চা কম্পিউটার ঢুকতে দিল না বামফ্রন্ট সরকার, কি বলবেন? তার ফলে পিছিয়ে গেলাম আমরা অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে। যে সেই সময় কম্পিউটার আসতো, আজকে ব্যাঙ্গালোর, পুনা, কোয়েম্বাটুরের সঙ্গে বাংলার আর সেক্টর 5 এর তুলনা হতো, সেটা হলো না, পালিয়ে গেল সব কোম্পানিগুলো। বাকি যা ছিল শেষ করেছে টিএমও। এআই তো সেই সময় আবিষ্কার হয়নি, তা কি করবো? বামফ্রন্ট এআই বানাতো। এবার আপনি বলবেন মুঘলরা কেন চাঁদে রকেট পাঠায়নি? একসময় গোটা দেশ বলতো বাংলা যা ভাবে কাল তা ভাবে দেশ। দেশে নবজাগরণের ধাত্রীভূমি ছিল বাংলা। গত 5 দশকে সেই ঐতিহ্যই যেন ধূসর অতীত। দায় কার? বামফ্রন্টের সময় এবং তৃণমূল কংগ্রেসের সময়ই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত পিছিয়ে গেছে। টেকনোলজি, আমরা নিজেরা টেকনোলজিকে আপন করতে পারিনি, সঠিক সময় আপন করতে পারিনি, অনেকটা পিছিয়ে আপন করেছি। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। তার জন্য এই ধরনের নতুন নতুন অনেক উদ্যোগ দরকার। কম্পিউটারকে যেমন রোখা যায়নি, আটকানো যায়নি মোবাইল ফোন, ইন্টারনেটকে, তেমনি এআই এর সামনেও আর কোনো বাধা নেই। বাধা নেই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের ইচ্ছে ডানা মেলে ধরার পথেও। দক্ষিণ দিনাজপুর থেকে সুজন সূত্রধর, নিউজ 18 বাংলা।